Hello and welcome to Haldar E-Academy online platform. So today I'm going to start the translation class. Means I already have started the class, but today I will translate a text from English to Bengali and I will teach you that how you can translate it. Okay. So now go to the text part. Okay. So the first one, let's see the passage. প্যাসেজটা আমরা দেখে নিই, পড়ে নিই। প্যাসেজটা আমরা দেখো আমরা এর আগে পড়েছিলাম কি যে প্যাসেজটা একটু ভালো করে আমরা পড়ে নেব। একবার পড়ে কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন হয় না, আমাদেরকে পড়তে হবে, মিনিমাম 2-3 বার তো পড়তে হবে, তারপরে কিন্তু আমরা ট্রান্সলেশন করতে পারবো। তো দেখি কি বলছে এখানে। দ্য মোস্ট প্রেসিং প্রবলেম অফ ইন্ডিয়া টুডে which requires immediate solution is the problem of poverty. প্রথমে আমরা একবার পুরোটা পড়ে নিই, ঠিক আছে, তারপরে ট্রান্সলেশন করব। একবার দেখি পড়ে কি রকম কি জিনিস। Millions of people of India are half fed and ill clad. The tillers of the soil live in the appalling condition. They cannot reap the fruit of their labor. The people working in mills and factories live in grueling poverty. They huddled together in unclean huts, eat inedible food, and die soon. Progress of India means improvement of the conditions of these people who form the vast majority of Indians. So long this is not done, we shall remain where we are and independence will have no meaning for us. ঠিক আছে, একবার তো প্যাসেজটা পড়লাম, আবার দেখি কি বলছে। The most pressing problem of India today which requires immediate solution is the problem of poverty. এখানে আমরা দেখিনি যে মানেটা কি বলছে, যে এখন সবথেকে বড় যে প্রবলেমটা হচ্ছে, যেটা ইমিডিয়েট সলিউশন যেটা হওয়া উচিত, সেটা কি হচ্ছে, প্রবলেম অফ পভার্টি। এবার আগে আমরা কি বলেছিলাম যে বাংলা থেকে ইংলিশ হোক কি ইংলিশ থেকে বেঙ্গলি হোক, আমাদের দুটো ল্যাঙ্গুয়েজের ওপরই দখল রাখতে হবে। তো এখানে আগে বুঝতে হবে যে এখানকার মধ্যে তোমাদের প্রবলেম কোনো ওয়ার্ডটাতে হচ্ছে কিনা বুঝতে গিয়ে, বা কোনো সেন্টেন্সে হচ্ছে কিনা। একটা জিনিসে হতে পারে, সেটা হচ্ছে প্রেসিং। মনে হবে যে প্রেসিংয়ের ঠিক কি আমরা ট্রান্সলেশন করব। এর মধ্যে বাকিগুলো জানো না এমন কোনো মিনিং নেই, তাহলে দেখা যাক আমরা ট্রান্সলেশন কিভাবে করব। এবার দেখো প্রেসিং মানেটা কি বলতো, সেটা হচ্ছে সব থেকে বেশি যে প্রবলেমটা ইমিডিয়েট অ্যাটেনশনের দরকার, মানে হচ্ছে জরুরি যে প্রবলেমটা। এবার তাহলে এখানে কি বলেছে যে দ্য মোস্ট প্রেসিং প্রবলেম অফ ইন্ডিয়া টুডে, মানে বর্তমান ভারতে সব থেকে জরুরি সমস্যা হলো কি সমস্যা, which requires immediate solution, যেটা আশু সমাধান প্রয়োজন। আশু সমাধান মানে দ্রুত সমাধান প্রয়োজন। সেটা কি, ইজ দ্য প্রবলেম অফ পভার্টি, দারিদ্রতা। তাহলে আমরা বাংলাতে কিভাবে লিখি, আমরা বাংলাতে লিখি এইভাবে, বর্তমানে হাতে লেখাটা আমার একটু খারাপ হবে, হ্যাঁ, বর্তমানে ভারতের সবচেয়ে জরুরি, বাংলা স্পেলিংগুলো কিন্তু খেয়াল রাখবে, হ্যাঁ, হর্ষি দীর্ঘি এগুলো। জরুরি সমস্যা হলো কি হলো, দারিদ্র্যের সমস্যা। দারিদ্র্যের সমস্যা বলতে পারো, বা দারিদ্রতাও বলতে পারো। দারিদ্র্যের সমস্যাটা এখানে বেশি ভালো হচ্ছে বলে আমি বলছি, যার কি বললাম, প্রেসিং প্রবলেম, যার ইমিডিয়েট সলিউশন দরকার, দ্রুত সমাধান প্রয়োজন।
যার দ্রুত সমাধান প্রয়োজন। পূর্ণচ্ছেদ। ওকে, তো দেখো এখানে তাহলে আমাদের এখানটা দেখো, বর্তমান ভারতের সবচেয়ে জরুরি সমস্যা হলো দারিদ্র্যের সমস্যা, যা দ্রুত সমাধান প্রয়োজন। এবার দেখো আমাদের কি রয়েছে, দ্য মোস্ট প্রেসিং প্রবলেম অফ ইন্ডিয়া টুডে হুইচ রিকোয়ার্স ইমিডিয়েট সলিউশন। এইটার মানেটা দেখো, আমরা দুটো তিনটে সেন্টেন্স কিন্তু এখানে একটা সেন্টেন্সে করলাম, কোনো কমা টমা কিন্তু আমরা এখানে দিইনি, কোনো কমা আমরা এখানে দিইনি, আমরা একেবারে করে দিলাম বর্তমান ভারতের সবচেয়ে জরুরি সমস্যা হলো দারিদ্র্যের সমস্যা। এই দারিদ্র্যের সমস্যা কথাটা কিন্তু দেখো আমাদের লাস্টে দিয়েছিল, ইজ যে দ্য প্রবলেম অফ পভার্টি, এটা কিন্তু আমাদের লাস্ট লাইন পুরো লাইনটা লাস্টে ছিল। যা দ্রুত সমাধান প্রয়োজন, এটা কিন্তু তার আগের লাইন ছিল, দেখবে এই দেখো, যা দ্রুত সমাধান প্রয়োজনটা ছিল আগের লাইন, দারিদ্র্যের সমস্যাটা ছিল পরের লাইন। কিন্তু আমাদেরকে এটা আগে করতে হলো, এটা পরে করতে হলো, কারণ আমরা বাংলা ভাষাটা এইভাবেই বলে থাকি। ইংরাজিতে এক ধরনের হচ্ছে প্রক্সিমিটি রুল, মানে হচ্ছে যেটা কাছাকাছি কোন সেন্টেন্সটা পরে ইমিডিয়েট কোন সেন্টেন্সটা বসবে, সেটা ইংরাজিতে একরকম কাজ হয়, আমাদের বাংলা একরকম কাজ হয়। ঠিক আছে, প্রক্সিমিটি রুল মানে কি, ধরো আমি বলছি দ্য গার্ল হু ইজ রাইডিং দ্য হর্স, ঠিক আছে, মানে দ্য গার্লের পর ইমিডিয়েটলি বসছে দ্য ওয়ান, মানে দ্য গার্ল হু ইজ রাইডিং দ্য হর্স, ঠিক আছে, মানে ইমিডিয়েট গার্লকেই বোঝাচ্ছে ওটা, ওইটা হচ্ছে রুলস অফ প্রক্সিমিটি, যাকে বোঝাচ্ছে তার পরেরটা। এবার বাংলা এবং ইংরাজি যখন যেটা আমাদের শুনতে যেভাবে ভালো লাগে বাংলাতে, আমরা সেইভাবেই কিন্তু ইংলিশ থেকে ট্রান্সলেট করলাম। ইংলিশে যেটা রয়েছে সেটা দেখো, রুলস অফ প্রক্সিমিটি হিসাবে কোনটা রয়েছে, দ্য প্রবলেম অফ পভার্টিটা পরে দিয়েছে, এখানে দুটোই ইম্পর্টেন্ট, ইমিডিয়েট সলিউশন কথাটাও ইম্পর্টেন্ট, দ্য প্রবলেম অফ পভার্টিটাও ইম্পর্টেন্ট। এবার আমরা বাংলায় যেভাবে শুনতে ভালো লাগলো আমরা সেইভাবে কিন্তু ট্রান্সলেট করলাম। ওকে, এই কথাগুলো মাথায় রাখতে হবে। আর দেখেছো আগেই তোমাদেরকে এখানে রুলসে বলা হয়েছিল যে দুটো তিনটে সেন্টেন্স কিন্তু একসঙ্গে জুড়ে নেওয়া যেতে পারে, এই দেখো এই পয়েন্টসগুলোতে, তো আমরা সেইভাবেই কিন্তু করব। ওকে, এখানেও কিন্তু দেখো আমরা কোনো কমা টমা দিইনি, এখানে যদিও দুখানা কমা রয়েছে, একটা এখানে রয়েছে একটা এখানে রয়েছে, আমরা কিন্তু বাংলাতে সেটা দিইনি, আমরা একটাই সেন্টেন্স করেছি। নেক্সট কি বলছে, মিলিয়ন্স অফ পিপল অফ ইন্ডিয়া আর হাফ ফেড অ্যান্ড ইল ক্ল্যাড। এবার দেখো এখানে তোমাদের প্রবলেম কোনো আছে মিনিং বুঝতে কোনো ওয়ার্ডের, একটাই হতে পারে, সেটা হচ্ছে ইল ক্ল্যাড। ইল ক্ল্যাড মানে কি, ইল ক্ল্যাড মানে হচ্ছে পোশাক পরিচ্ছদগুলো, মানে ঠিক কাপড়গুলো মানে ছেঁড়া খোড়া কাপড় আর কি, ইল ক্ল্যাড মানে ঠিক পোশাক পরিচ্ছদ ভালো পরার মতো, ওই যে আমরা তিনটে কথা বলি না, অন্ন বস্ত্র বাসস্থান, এই বস্ত্রটা ঠিক নেই, এবং হাফ ফেড মানে হচ্ছে তার অন্নেরও ব্যবস্থা ঠিক মতো নেই, বাসস্থান তো দূরের কথা, কত লোকই তো রাস্তায় থাকছে, তাদের খাবার এবং পোশাক পরিচ্ছদও ঠিক মতো জোটে না, বাসস্থান তো দূরের কথা। তো এটা কি হচ্ছে, মিলিয়ন্স অফ পিপল অফ ইন্ডিয়ার হাফ ফেড অ্যান্ড হাফ ক্ল্যাড, মানে মিলিয়ন্স অফ পিপল মানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, হাফ ফেড মানে কি অর্ধভুক্ত, ইল ক্ল্যাড মানে হচ্ছে মন্দাক্রান্ত, যেটাকে আমরা বাংলায় বলি মন্দাক্রান্ত, খারাপ পোশাক পরে আছে তুমি এইভাবে লিখতে পারবে না, যে লক্ষ লক্ষ ভারতে লক্ষ লক্ষ মানুষ তুমি লিখতে পারবে অর্ধভুক্ত এবং খারাপ পোশাক পরে, এটা কিন্তু লিখতে পারবে না, তো তুমি কি লিখবে মন্দাক্রান্ত, মন্দা হয়েছে বাজারে বলে না যে মন্দা দেখা দিয়েছে, ওই জিনিসটা, তাহলে আমরা কি লিখবো এখানে, মিলিয়ন্স অফ পিপল অফ ইন্ডিয়া মানে হচ্ছে ভারতের লক্ষ লক্ষ মানুষ, এই লক্ষ কিন্তু এই স্পেলিংটা, হ্যাঁ আবার জ ফলা দিয়ে দিও না, ওটা কিন্তু এম, ভারতের লক্ষ লক্ষ মানুষ অর্ধভুক্ত, অর্ধ এটা ধ, হ্যাঁ এটা ভয়ে হস্যু তয় তয়, অর্ধভুক্ত কয়ে তয়, হ্যাঁ, এবং মন্দাক্রান্ত, এখানে আমার
ধরবে, হ্যাঁ, বন্দাক্রান্ত পূর্ণচ্ছেদ। ঠিক আছে, এই যে ভারতের লক্ষ লক্ষ মানুষ অর্ধভুক্ত এবং বন্দাক্রান্ত, এটা। নেক্সট কি বলছে, এখানে দেখো আগে পরে কোনো ব্যাপার ছিল না, যেরকম সিকোয়েন্সে আছে সেন্টেন্সটা ইংলিশে আমরা বাংলাতেও সেভাবে করলাম। নেক্সট, দ্য টিলার্স অফ দ্য সয়েল লিভ ইন দ্য অ্যাপাইলিং কন্ডিশন। হ্যাঁ, they cannot reap the fruit of their labor. এইখানটা একটু বলে দিই, এইখানটাতে একটু কঠিন লাগবে। কি কঠিন লাগবে? দ্য টিলার্স অফ দ্য সয়েল, এটা কাদের কথা বলেছে জানো? যারা টিলার কথাটা অর্থ জানো? টিলার কথাটা অর্থ হচ্ছে কর্ষণ করা, জমি কর্ষণ, হাল চালানো যাকে বলে। জমিতে কারা হাল চালায়? এমনি তোমরা বলতে পারো যে ট্রাক্টর দিয়ে, তোমার বলদ দিয়ে জমিতে হাল চালানো হয়, বাট সেটা নয়। জমিটা কে হাল চালাচ্ছে? মেনলি কৃষক। তো দ্য টিলার্স অফ দ্য সয়েল কাকে বলছে বলো তো? কৃষকদেরকে বলছে, ফার্মার্সদেরকে। তারা কোথায় থাকে? লিভ ইন দ্য অ্যাপাইলিং কন্ডিশন। অ্যাপাইলিং কন্ডিশন মানে হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি, খুব খারাপ অবস্থা যাকে বলে। তাহলে এরা, এখানে আমরা কিভাবে লিখব? কৃষকরা ভয়ঙ্কর পরিস্থিতি, কন্ডিশন পরিস্থিতিতে বাস করে। যেহেতু আমরা এখানে পজ নিচ্ছি, তাই এখানে আমাদের একটা কমা দিতে হবে। এখানেও আমাদের পাংচুয়েশন রয়েছে, আমরা এখানেও কিন্তু কমার ইউজ করব। পরিস্থিতিতে বাস করে। নেক্সট দেখি লাইনটা কি বলছে। এখানে আমাদের সিকোয়েন্স চেঞ্জ হচ্ছে না। দে ক্যানট রিপ দ্য ফ্রুট অফ দেয়ার লেবার। রিপ মানে কি বলতো? সেটা হচ্ছে ফসল ফলানো যাকে বলে। দে ক্যানট রিপ দ্য ফ্রুট অফ দেয়ার লেবার মানে হচ্ছে তারা তাদের শ্রমের ফসল ঘরে তুলতে পারে না, মানে পুরোটাই ধরো দেনার দায়ে দিয়ে দিতে হচ্ছে। রিপ মানে হচ্ছে কি ফল পাওয়া, কোন একটা ফসল বোনার পর যে ফল পাওয়া যায় সেটাকে রিপ বলা হয়। তাহলে এটাকে কি বলছে? কমা দেওয়ার পর তারা তাদের পরিশ্রমের ফসল ঘরে তুলতে, এটা কিন্তু তয়ে হস্যু ল তয়ে কার, তুলতে পারে না, পূর্ণচ্ছেদ। দেখো, কৃষকরা ভয়ঙ্কর পরিস্থিতিতে বাস করে, তারা তাদের শ্রমের ফসল ঘরে তুলতে পারে না। এরা পরিশ্রমের না লিখে তাদের শ্রমেরও লিখতে পারো, পরিশ্রমেরও লিখতে পারো, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, শ্রমের ফসল ঘরে তুলতে পারে না। নেক্সট, দ্য পিপল ওয়ার্কিং ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ লিভ ইন গ্রুয়েলিং পভার্টি। এখানকার প্রথম কথা তোমাদেরকে মনে হবে কি, যে গ্রুয়েলিং পভার্টি মানেটা কি? সেটা হচ্ছে ভীষণ, মানে কঠোর দারিদ্রতার সঙ্গে যুঝে যেভাবে থাকা যায় না, সেটাকে বলা হয় গ্রুয়েলিং পভার্টি। কঠোর দারিদ্রতার সঙ্গে যুঝতে হলে যেরকম ভাবে থাকা দরকার সেই জিনিসটাকে বলে। তারপর রয়েছে ফুল স্টপ। তাহলে আমরা এখানে কি লিখব? ওয়ার্কিং ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ মানেই হচ্ছে কলকারখানা। হ্যাঁ, তো ওটা আলাদা করে আমাদের অন্য কিছু ভাবা দরকার নেই। কলকারখানায় কর্মরত
কর্মরত মানুষেরা দ্য পিপল ওয়ার্কিং ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ মানেই হচ্ছে কলকারখানায় কর্মরত মানুষেরা। কঠোর দারিদ্রতা নিয়ে বাস করে। এবার দেখো যদি এখানে বলতো যে লেবারার্স, তাহলে কিন্তু আমরা শ্রমিক লিখতে পারতাম। এখানে যেহেতু পিপল কথাটা বলেছে তাই আমরা মানুষ লিখলাম। ওকে, নেক্সট কি বলছে, দে হাডলস টুগেদার ইন আনক্লিন হাটস। এখানে তোমরা পূর্ণচ্ছেদ দিয়ে দিতে পারো। দেখো কি বলছে এখানে, এই যে কলকারখানায় কর্মরত মানুষেরা কঠোর দারিদ্রতা নিয়ে বাস করে। আচ্ছা, এখানে কমা দিয়েছে, তারপরে সেন্টেন্সটা কন্টিনিউ করছে। এখানে যদি তোমরা এইভাবে লেখো, তারা বলে যদি স্টার্ট করো তোমরা, এই দে এখানে তারা বলে, তাহলে তোমরা পভার্টি পরে এখানে যেমন ফুল স্টপ দিয়েছে তেমনি এখানে পূর্ণচ্ছেদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। অপরিচ্ছন্ন কুড়ে ঘরে না লিখে আমরা কি লিখবো, তারা, কারণ দে আছে এখানে, তো দে মানে আমরা তারা দিয়ে শুরু করব। তারা দিয়ে কি বলছে দেখো, দে হাডলড টুগেদার ইন আনক্লিন হাটস। হাডলড মানে হচ্ছে গাদাগাদি করে বাস করা, একসঙ্গে গাদাগাদি করে থাকাকে বলে হাডলড। তাহলে কি লিখবো, আচ্ছা আর কি আছে দেখি, ইট ইনএডিবল ফুড মানে খাবার অযোগ্য, সে অখাদ্য খাবার খায়, খাবার অযোগ্য যেটা। অ্যান্ড ডাই সুন, এবং তাড়াতাড়ি তারা অকাল মৃত্যুর কবলে পড়ে। তাহলে আমরা এটা কিভাবে লিখব, তারা দিয়ে শুরু করব। তারা, আনক্লিন মানে হচ্ছে অপরিচ্ছন্ন, আচ্ছা এটা ভুল লিখলাম, তারা ছয়ে দন্তের নয় অপরিচ্ছন্ন কুঁড়ে ঘরে, হাটস আনক্লিন হাটস মানে অপরিচ্ছন্ন কুঁড়ে ঘরে, হাডল টুগেদার মানে হচ্ছে গাদাগাদি করে বাস করে। কমা আছে, আমিও কমা দেব কারণ আমাদের এখানে পজ হচ্ছে, সেন্টেন্সে অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। নেক্সট কি বলছে এর সঙ্গে কন্টিনিউয়েশনে, ইট ইনএডিবল ফুড মানে অখাদ্য খাবার খায়। কোথায় মাত্রা হয় কোথায় মাত্রা হয় না খেয়াল রাখবে, বাংলাতে ক্ষয়ে মাত্রা যেমন হয় না। খাবার খায়, অ্যান্ড এবং ডাই সুন অকাল মৃত্যুর কবলে পড়ে। অকাল মৃত্যুর, ময়রি তয়ে হস্যু জফলা র, মৃত্যুর কবলে পড়ে। ডয় শূন্য র কিন্তু, হ্যাঁ র নয়, পূর্ণচ্ছেদ। ওকে, তোমাদেরকে আগেই দেখালাম, এই যে অপরিচ্ছন্ন কুঁড়ে ঘরে গাদাগাদি করে বাস করে, অখাদ্য খাবার খায় এবং অকাল মৃত্যুর কবলে পড়ে। নেক্সট, কি বলছে, প্রোগ্রেস অফ ইন্ডিয়া মিনস improvement of conditions of these people who form the vast majority of Indians. So law, আচ্ছা তাহলে প্রোগ্রেস অফ ইন্ডিয়া
ইন্ডিয়ার প্রোগ্রেস কথাটা কিসের প্রোগ্রেস অফ ইন্ডিয়া মানেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট, দ্য কন্ডিশনস অফ দিস পিপল, এই সমস্ত মানুষদের কন্ডিশনটাকে ইমপ্রুভ করা দরকার, যারা ফর্ম করছে, যারা গঠন করছে দ্য ভাস্ট মেজরিটি অফ ইন্ডিয়ান্স। একটা ইন্ডিয়ান্সের একটা ভাস্ট মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠতাই হচ্ছে এই ধরনের মানুষরা যাদের অবস্থার উন্নতি করা প্রয়োজন। So long this is not done, we shall remain where we are. যদি এটা না হয় আমরা যেখানে পিছিয়ে পড়ে আছি আমরা সেইখানেই পিছিয়ে থাকবো। আমরা যেখানে পড়ে আছি সেখানেই পড়ে থাকবো মানে আমরা যেভাবে পিছিয়ে আছি সেইভাবে পিছিয়ে থাকবো। And independence will have no meaning for us. এবং স্বাধীনতার আমাদের কাছে কোনো অর্থ হবে না। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে? প্রোগ্রেস অফ ইন্ডিয়া মিনস, তাহলে ভারতের প্রগতির অর্থ হলো, প্রোগ্রেস অফ ইন্ডিয়া মানে প্রগতি, প্রোগ্রেস মানে হচ্ছে প্রগতি, প্রোগ্রেস অফ ইন্ডিয়া মানে হচ্ছে ভারতের প্রগতির, ভারতের প্রগতির মিনস মানে অর্থ, অর্থ হলো ইমপ্রুভমেন্ট অফ দ্য কন্ডিশনস অফ দিস পিপল, মানে এই মানুষগুলোর, এই মানুষগুলোর আচ্ছা দিস পিপল, আচ্ছা দিস পিপল মানে এই মানুষগুলো কারা? হু ফর্ম দ্য ভাস্ট মেজরিটি অফ ইন্ডিয়ান্স, মানে এই মানুষগুলোর যারা দেশের বৃহত্তর, মেজরিটি মানে হচ্ছে বৃহত্তর, যেটা সংখ্যাগরিষ্ঠ বলা হয়, বৃহত্তর বৈরি হ তয় তয় র, বৃহত্তর অংশ গঠন করে, গঠন করে তাদের, এই লাইনটা লিখবো এবার, তাদের অবস্থানগত উন্নতি সাধন, গঠন করে তাদের অবস্থানগত উন্নতি সাধন, অবস্থানগত উন্নতি সাধন। দেখো লাইনটা দেখায় তাহলে আরো ভালোভাবে বুঝবে। জব বাবা, এই লাইনটা তো নাই, বাদ দাও, এই লাইনটা নেই, ইংলিশে লেখা, এই ট্রান্সলেশনটাও দেখতে হবে না। এইখান থেকে দেখো, এই অবধি হয়েছে, এবার এখান থেকে দেখো, ভারতের প্রগতির অর্থ হলো এই মানুষগুলোর যারা দেশের বৃহত্তর অংশ গঠন করে তাদের অবস্থানগত উন্নতি সাধন, ঠিক আছে, তাদের ইমপ্রুভমেন্ট অফ দ্য কন্ডিশনস। এবার আমরা যদি এইভাবে লিখতাম, ভারতের প্রগতির অর্থ হলো এই মানুষগুলোর অবস্থানগত উন্নতি সাধন যারা দেশের বৃহত্তর অংশ গঠন করে, তাহলে কি হতো দেখো, প্রক্সিমিটিটা আসতো না। হ্যাঁ, প্রক্সিমিটি মানে এই মানুষগুলোর যারা দেশের বৃহত্তর অংশ গঠন করে, এই মানুষগুলোর পরই তো যারা, যারা কাকে বোঝাচ্ছে? মানুষগুলোকে। তাই এই অংশটাকে লাস্টে দিলে না অতটা ভালো লাগতো না শুনতে, বরঞ্চ এই মানুষগুলোর পর যদি আমরা দিতাম মানুষগুলোর অবস্থানগত উন্নতি সাধন যারা দেশের বৃহত্তর অংশ গঠন করে, কেমনটা শুনতে লাগতো না, প্রক্সিমিটিটা তো আসতো না। তার জন্য এই মানুষগুলোর যারা দেশের বৃহত্তর অংশ গঠন করে তাদের অবস্থানগত উন্নতি সাধন। ওই যে বললাম বাংলার সঙ্গে ইংলিশে কখনো কখনো একটু ডিফারেন্স হয়, তো তখন তোমরা নিজের মতো একটু ওটা চেঞ্জ করে নেবে, আগে পরে দিলেও কোনো অসুবিধা নেই। বেশ, লাস্ট লাইন কি বলছে? এই যে সো লং দিস ইজ নট ডান, মানে হচ্ছে যতক্ষণ না এদের উন্নতি সাধন না হয়, মানে যতক্ষণ না এদের উন্নতি সাধিত হয় বা উন্নতি সাধন না হয়, এটাও লিখতে পারো। We shall remain where we are.
and independence will have no meaning for us. মানে আমরা বাংলাতে দেখবে আমরা একটা কথা বলি, যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে আছে। তিমির মানে অন্ধকার, যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই পড়ে আছে। তাহলে আমরা কি লিখবো? যতক্ষণ না এদের উন্নতি সাধিত হয় বা উন্নতি সাধন না হয়, আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই পড়ে থাকবো এবং স্বাধীনতার কোনো অর্থই আমাদের কাছে থাকবে না। ঠিক আছে? তাহলে যতক্ষণ না এদের উন্নতি সাধিত হয়, কমা আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই পড়ে থাকবো। পড়ে, আচ্ছা দাঁড়াও, এটা এখানে লিখছি, পড়ে থাকবো এবং স্বাধীনতার কোনো অর্থই আমাদের কাছে থাকবে না। পূর্ণচ্ছেদ। ঠিক আছে? লাস্ট লাইন, যতক্ষণ না এদের উন্নতি সাধিত হয় আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই পড়ে থাকবো এবং স্বাধীনতার কোনো অর্থই আমাদের কাছে থাকবে না। ওকে? তো এইভাবেই তোমাদের ট্রান্সলেশনটা করতে হবে, তাহলে আরও পড়লে তোমরা আরও বুঝতে পারবে। I hope so far you understand that. So practice it so that in my next class when I will do another translation you will have better understanding. So till then, stay with Haldari Academy. Have a nice day.